একটু কমেন্ট করে জানাবেন সবকিছু দেখা যাচ্ছে কিনা, আমরা শুরু করে দেই। আচ্ছা, আমরা প্রথমেই যেটা পড়বো যে এই চ্যাপ্টারের ফার্স্ট চ্যাপ্টার আমাদের কি কি ছিল। ফার্স্ট চ্যাপ্টার আমাদের ছিল হচ্ছে ল্যাবরেটরি রসায়ন। ল্যাবরেটরি রসায়নে আমরা বিভিন্ন ধরনের জিনিসপত্র দেখতে পাই। আমরা গ্লাভস সম্পর্কে জানতে পারি, আমরা বিভিন্ন অ্যাপ্রন সম্পর্কে জানতে পারি, আমরা অনেক কিছু সম্পর্কে ক্লিয়ার শোনা যাচ্ছে, অনেক কিছু সম্পর্কে জানতে পারি। আমার কথাগুলো বুঝবে, অনেক কিছু সম্পর্কে জানতে পারি। তার মধ্যে আমরা বিভিন্ন ধরনের রিয়াকশন সম্পর্কে জানতে পারি। তার মধ্যে একটা রিয়াকশন হচ্ছে আপনার প্রিসিপিটেশন রিয়াকশন থাকে, প্রশমন যেটা হচ্ছে আপনার প্রশমন যে বিক্রিয়াটা আছে, ঠিক আছে, নিউট্রালাইজেশন রিয়াকশন, যেটা নিউট্রালাইজেশন রিয়াকশন জানতে পারি আমরা, প্রিসিপিটেশন রিয়াকশন জানতে পারি আমরা, বিভিন্ন ঘনমাত্রার দ্রবণ তৈরি করতে পারি। আবারও বলি, আমরা বিভিন্ন ঘনমাত্রার দ্রবণ তৈরি করতে পারি। কথাগুলো শুনবেন একটু। আমি সবাইকে রিকোয়েস্ট করব, আপনি আজকে এই অধ্যায়ের বেস্ট একটা ম্যাথমেটিক্যাল ক্লাস করে যাবেন। আমি ইনশাল্লাহ এইটুকু বলতে পারি, ইনশাল্লাহ। আমি জানি না, আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো। আপনার কেমন লাগবে এটা অবশ্যই আপনার ব্যাপার। তবে আমি এতটুকু বলতে পারি, এখানকার সব থেকে সহজভাবে কিভাবে করা যায় সেই জিনিসগুলো আমরা অবশ্যই অবশ্যই আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। আচ্ছা, চলে আসি। ঘনমাত্রা সম্পর্কে আমরা জানতে পারি, লঘুকরণের সূত্র সম্পর্কে জানতে পারি। লঘুকরণ বলতে আমরা কিভাবে পাতলা করতে পারি, কোন একটা দ্রবণকে, দ্রবণের ঘনমাত্রা চেঞ্জ করতে পারি সেটা সম্পর্কে জানতে পারি। আরেকটা হচ্ছে রাইডার ধ্রুবক সম্পর্কে জানতে পারবো। এখন এই জায়গার ফর্মুলাগুলো যেগুলো আছে সেগুলো আসলে ইমপ্লিমেন্ট না করলে আপনি বুঝবেন না। আবারও বলি, এই জায়গায় যে ফর্মুলাগুলো আছে সেগুলো ইমপ্লিমেন্ট না করলে আপনি বুঝবেন না, ঠিক আছে? আপনার এটা বোঝার সাধ্য নেই। এখন এই ফর্মুলাগুলো আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে। কিভাবে ইমপ্লিমেন্ট করবেন সেই জিনিসগুলো আসি। প্রথমেই পরিচিতি চলে আসি যে ভাইয়া এগুলা কি। ভি হচ্ছে আয়তন, এটা আপনারা জানেন, অবশ্যই সেটা আমরা লিটারে নিব। আমি আবারও বলি, ভি আয়তন, সেটা অবশ্যই আমরা লিটারে নিব। এখানে আমি এস তৈরি করব, এম না দিয়ে আমি এস দিব। এস হচ্ছে স্ট্রেংথ বা ঘনমাত্রা, ঘনমাত্রা যেটা আমি অবশ্যই মোল পার লিটারে নিব। ফোনটা দিও। মোল পার লিটারে নিব, হ্যাঁ একটু দেখব, মোল পার লিটারে নিব। এটা ভালো করে বুঝবেন। আর এইটা কি, এইটা হচ্ছে এদের মোল সংখ্যা। মোল সংখ্যা আমি আসবো এখানে, কিভাবে কি করব এটা আমরা দেখব। এটা হচ্ছে আমার মোল সংখ্যা। চলে আসেন, আমরা ইমপ্লিমেন্টে চলে যাই। ভাইয়া এখানে টাইপ 1 দেখব, প্রশমন বিক্রিয়ায় কিভাবে কি করা যায়। ঠান্ডা মাথায় বুঝবেন, কিছু কিছু জিনিস আছে কিভাবে কি করা যায় সেই জিনিসগুলো আমরা আজকে দেখব ইনশাল্লাহ। এখানে প্রথমতই যেটা প্রবলেম যেটা আসবে সেটা হচ্ছে, একটু দেখেন, বলা হয়েছে 10 ml, 10 ml এত এম সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট পূর্ণ প্রশমিত করতে এত ml H2, এত ml HCl প্রয়োজন। আবারও বলি, ম্যাথ হয় টু টাইপসের। ভাইয়ারা সবাই বুঝবেন, ম্যাথ হয় টু টাইপসের। একটা হয় হচ্ছে রিয়াকশন সহ, আরেকটা হয় হচ্ছে রিয়াকশন ছাড়া। দেখেন এই জায়গায় দুইটা পদার্থ আছে, আবারও বলি এখানে দুইটা যৌগ আছে। তার মানে অবশ্যই এই জায়গায় একটা রিয়াকশন হবে, কারণ বলছে এত দ্রবণকে পূর্ণ প্রশমিত করা হচ্ছে কোনো একটা দ্রবণের সাহায্যে। তাহলে এটা অবশ্যই কি হবে, রিয়াকশনস হবে। চলে আসেন, ফার্স্ট অফ অল যদি রিয়াকশন থাকে, যদি রিয়াকশন থাকে তাহলে আপনাকে ফার্স্ট অফ অল রিয়াকশনটা কমপ্লিট করতে হবে। রিয়াকশনটা কমপ্লিট করতে হবে। দেখেন Na2CO3 প্লাস HCl, আপনি এটা রিয়াকশন করেন, কি আসে, সোডিয়াম ক্লোরাইড প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস হচ্ছে পানি, এইটা আসবে। ভাইয়া রিয়াকশনগুলো যদি আমি কমপ্লিট করি, আবারও শোনেন ভাইয়া, রিয়াকশনগুলো যদি আমি কমপ্লিট করি, ঠান্ডা মাথায় বুঝেন, সাউন্ড অনেক কম। আচ্ছা, এখন দেখেন তো সাউন্ড ক্লিয়ার আছে? এখন দেখেন। হ্যাঁ, এখন তো সাউন্ড ক্লিয়ার। আচ্ছা, আমরা একটু চলে আসি যে বলা হয়েছে সোডিয়াম কার্বনেট দ্রবণকে পূর্ণ প্রশমিত করতে এত ml HCl প্রয়োজন। খুব ঠান্ডা মাথায় বুঝেন। স্টেপ ওয়ানে আমি সবসময় বলি, স্টেপ ওয়ানে আমি সবসময় বলি যে আপনি অবশ্যই একটা রিয়াকশন করবেন। কি করবেন? রিয়াকশন করবেন। রিয়াকশন করার পর আপনি প্রোডাক্ট গুলো বের করবেন। আমি এটা সেকেন্ড পেপারে ভালো করে বোঝাবো কিভাবে প্রোডাক্ট গুলো বের করতে হয়।
প্রোডাক্ট বের করার পর আপনি প্রথমেই করবেন সমতা করবেন, ভাইয়া সমতা করবেন। এখানে দেখেন সোডিয়াম 2টা আছে, এখানে সোডিয়াম 1টা আছে, তার মানে এখানে আমার 2 দেয়াই লাগবে, ঠিক আছে, সমতা করেন। এরপরে চলে আসেন যে এখানে কার্বন ডাই অক্সাইড আছে 2, আর একে 3টা অক্সিজেন, 3টা অক্সিজেন, কার্বন একটা ডান। হাইড্রোজেন আছে ভাইয়া এখানে 1টা, এখানে হাইড্রোজেন আছে 2টা, তার মানে এখানে হাইড্রোজেন আমার 2টা দেয়াই লাগতেছে। তাহলে ক্লোরিনও 2টা হইলেও ক্লোরিন এখানে 2টা হয়ে গেল। এখন চলে আসি যে ভাইয়া এই ম্যাথগুলো কিভাবে করব। চাইছে কি অ্যাসিড দ্রবণের মোলার ঘনমাত্রা নির্ণয় করো। ভাইয়া ভালো করে বুঝো, এই অ্যাসিড দ্রবণের ঘনমাত্রাটা নির্ণয় করতে বলছে। কি বলছে? অ্যাসিড দ্রবণের ঘনমাত্রাটা নির্ণয় করতে বলছে। ঘনমাত্রা S = 1। এখন দেখুন ভ্যালু কার কার দেয়া আছে। ভ্যালু দেয়া আছে সোডিয়াম কার্বনেট, তার মানে সম্পর্কটা কার সাথে কার? এর সাথে এর। কথা বুঝেন, সম্পর্কটা কার সাথে কার? সোডিয়াম কার্বনেটের সাথে HCl এর। কথাগুলো বুঝবেন, কথাগুলো বুঝলেই এখানে আপনি ইজিলি কোপ আপ করে নিতে পারবেন। সম্পর্কটা যেহেতু সোডিয়াম কার্বনেটের সাথে HCl এর, তো সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি N অফ সোডিয়াম কার্বনেট বা মোল অফ সোডিয়াম কার্বনেট ডিভাইডেড বাই মোল অফ HCl। ভাইয়া আমাদের কি অ্যাডমিশন সময় এত সময় থাকবে? না, সময় থাকবে না। আমি এই জন্য বলতেছি এই লাইন এমনি স্কিপ করবেন। তাহলে দেখেন মোল অফ সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেটের মোল সংখ্যা কত ভাইয়া? 1। যার মোল সংখ্যা তার পাশে বসান। HCl কি? HCl হচ্ছে 2। এখন দেখেন এইখানে কার কার ভ্যালু দেয়া আছে, ভালো করে বুঝেন। এখানে কার কার ভ্যালু দেয়া আছে? এখানে V দেয়া আছে, S দেয়া আছে। এখানে আমার V দেয়া আছে আর S টা আমার বের করতে হবে। তার মানে V অফ সোডিয়াম কার্বনেট, S অফ সোডিয়াম কার্বনেট। আমি কিন্তু বেসিক শিখাচ্ছি, আপনি V1S1 দিয়ে করবেন। আমি আবার বলি, আপনি V1S1 দিয়ে করবেন। V অফ HCl ইন্টু S অফ HCl ইকুয়াল টু 1/2। এখন দেখেন এই জায়গাটাতে কথাগুলো বুঝবেন, আমার কথাগুলো বুঝলে আপনি মোটামুটি ভাবে এই জায়গাটাতে ইজিলি কোপ আপ করে নিতে পারবেন। আপনাদের জন্য কিন্তু আমি ফ্যান ছাড়া সবকিছু ছাড়াই ক্লাসটা নিচ্ছি। ইট ইজ বিকজ অফ আমার এটা যে প্রবলেম করবে এটা আমি বুঝি নাই, আসলেই বুঝি নাই এটা। তো যাই হোক, আপনারা একটু সবাই কমেন্ট করবেন আর অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন। আমি আপনাকে বলতেছি যে এই ম্যাথমেটিক্স টার্মগুলো আপনার কাছে ইজি হয়ে যাবে। চলে আসেন সোডিয়াম কার্বনেট কি? সোডিয়াম কার্বনেটের আয়তন চাইছে, সোডিয়াম কার্বনেটের আয়তন মিলিলিটার। যেহেতু দুইখানেই ভি আছে, ভালো করে বুঝেন, আমরা সব সময় ভিটা লিটারেই নেই। যখন দেখবেন যে দুইটাই উপর নিচ সেম আছে, তার মানে আপনার যেই ইউনিটই থাক না কেন ওটা কাটাকাটি চলে যাবে। তো যাই হোক, চলে আসেন, এখানে যাবে হচ্ছে 10 ml ইন্টু হচ্ছে 0.105 m ডিভাইডেড বাই HCl এর আয়তন হচ্ছে 10.5 ml ইন্টু S অফ HCl ইজ ইকুয়াল টু হচ্ছে 1/2। মানে কথাগুলো বুঝবেন, কথাগুলো বুঝবেন, তাতেই আপনার মোটামুটি ভাবে এই অধ্যায়ের অর্ধেকের বেশি অঙ্ক করা হয়ে যাবে। এখন চলে আসেন ভাইয়া এই জায়গায় কি বলছে, তাহলে এখানে ক্যালকুলেশন করেন কি আসে? S অফ HCl ইজ ইকুয়াল টু, ক্যালকুলেশন করেন, এটা 2 গুণ করেন, 2 গুণ করলে আপনার ক্যালকুলেশনে আসতেছে হচ্ছে 0.2 m। দেখেন দেখি ক্যালকুলেশন এইটা আসে কিনা, 0.2 m। এটা কমেন্টে জানান দেখি, কমেন্টে জানান দেখি, কমেন্টে জানান, কমেন্টে জানান। হ্যাঁ রেজাউল স্যার, আমার ডেডিকেশন দিয়ে লাভ নাই তো, একটা করে শেয়ার মারো, শেয়ার মারো সবাই। দেখেন দেখি এখানে ইজিলি আপনি পাবেন। যদি বলে, আবারও বলি, এখানে 2 ধরনের ম্যাথ আসে, 2 ধরনের ম্যাথ আসে। প্রশমন বিক্রিয়া সহ একটা আছে, আরেকটা কি এমনি একটা কম্পাউন্ডে ভর দেয়া আছে, ওগুলো আমরা দেখবো। ঘনমাত্রা বের করতে বলছে একটা কম্পাউন্ডের। বাট রিঅ্যাকশন সহ যদি ম্যাথ আসে, আবারও বলি, রিঅ্যাকশন সহ ম্যাথ আসলে আপনাকে রিঅ্যাকশন করতে হবে, রিঅ্যাকশন করার পর সমতা করতে হবে, সমতা করার পর দেখতে হবে কোন কোন ভ্যালু গুলা দেয়া আছে। আবারও বলি, কোন কোন ভ্যালু দেয়া আছে সেই ভ্যালু গুলা করেন, আপনি ইজিলি এটা করে নিতে পারবেন। ঠিক আছে, হ্যাঁ ধন্যবাদ। পরেরটাই চলে আসি। বলা হয়েছে এত গ্রাম, আবারও শোনেন, এত গ্রাম অনার্দ্র সোডিয়াম কার্বনেটকে পানিতে দ্রবীভূত করে। এটা মনে করেন, আমি একটু বোঝানোর চেষ্টা করি। এটা মনে করেন সোডিয়াম কার্বনেট আমি নিছি, সোডিয়াম কার্বনেট নিছি, এখানে আমি সোডিয়াম কার্বনেট ডালছি, ডালার পর এখানে যে দ্রবীভূত করছি এই টোটালটার আয়তন হচ্ছে 250 ml। এবং এই জায়গায় যে সোডিয়ামটা আছে, কথাটা বুঝবেন, এই জায়গায় যে সোডিয়ামটা আছে
সেই সোডিয়ামটার ভর হচ্ছে W ইজ ইকুয়াল টু হচ্ছে 2.65 গ্রাম। কথাগুলো বুঝবেন, তাতেই হবে। বলা হয়েছে এত গ্রাম অনার্দ্র সোডিয়াম কার্বনেটকে পানিতে দ্রবীভূত করে এত ml দ্রবণ প্রস্তুত করা হলো। আবারও শুনেন, এত ml দ্রবণ প্রস্তুত করা হলো। তাহলে এই দ্রবণটা আমি বানাই নিছি। তাহলে এই দ্রবণের আমি W জানি, এটার V জানি, কিন্তু এই দ্রবণের কিন্তু আলটিমেটলি আমি ঘনমাত্রা জানি না। কথা বুঝেন, এই দ্রবণের আমি ঘনমাত্রা জানি না। এখন আসেন, তাহলে এই দ্রবণের ঘনমাত্রাটা আগে বের করে নিই। ইজিলি সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা, এখন বলতে পারেন ভাইয়া এই ম্যাথগুলো কি ভার্সিটিতে আসে? ভার্সিটিতে আসাই ম্যাথ দিছি। সোডিয়াম কার্বনের ঘনমাত্রা কিছুই করবেন না, W/m ইজ ইকুয়াল টু হচ্ছে VS। তার মানে এখানে আমি এই 250 ml এর ঘনমাত্রাটা পাচ্ছি। আবারও শুনেন, 250 ml এর ঘনমাত্রাটা পাচ্ছি। তাহলে S ইজ ইকুয়াল টু কত আছে? V অবশ্যই আমি এটা কিসে নিব? V অবশ্যই আমি এখানে লিটারে নিব, কারণ S টা আমি নিছি মোল পার লিটারে, আর এটা W/m আছে। ভালো করে বুঝেন, S টা আমি মোল পার লিটারে নিছি। এখানে মান বসান, W এর মান হচ্ছে আমার এত, M এর মান হচ্ছে 106 গ্রাম পার মোল। আবারও বলি, আণবিক ভরের ইউনিট হচ্ছে গ্রাম পার মোল। V এর মান হচ্ছে লিটারে, V হচ্ছে 0.250 লিটার। তাহলে এখান থেকে আপনি এস এর মানটা ইজিলি বের করে নিতে পারবেন। তাহলে এস এর মানটা ক্যালকুলেশন করেন, ক্যালকুলেশন করে দেখবেন 0.1 মোলার আসছে। কথাটা বুঝবেন, 0.1 মোলার আসছে। এখন দেখেন এ দ্রবণের, ভাইয়া কোন দ্রবণের? এ দ্রবণের কোন দ্রবণটার? এই দ্রবণটার, এই যে এই দ্রবণটার 10 ml কে প্রশমিত করতে এই দ্রবণ থেকে আমি আলাদা একটা পাত্রে 10 ml নিয়ে নিলাম। আলাদা একটা পাত্রে আমি 10 ml নিলাম। কথাটা বুঝবেন, আলাদা একটা পাত্রে। আমার ম্যাথ একটু হাই লেভেলের হবে, কারণ আমি হাই লেভেলেই পড়াইতে পছন্দ করি। এইখান থেকে আমি ঢেলে নিলাম 10 ml। এখন বলেন তো, এই দ্রবণের ঘনমাত্রা আর এই দ্রবণের ঘনমাত্রা কি আলাদা হবে? এটা একটু কমেন্টে জানাইতেই হবে। এটা যদি কমেন্টে না জানান সেই ক্ষেত্রে এটা হবে না। বলেন তো, এই দ্রবণের ঘনমাত্রা আর এই দ্রবণের ঘনমাত্রা কি আলাদা হবে? কয়জন দেখতেছেন? এটাই তো দেখতে পাচ্ছি না, 2 জন দেখতেছেন, মাশাআল্লাহ। একটু বলেন তো, এই দ্রবণের ঘনমাত্রা এই দ্রবণের ঘনমাত্রা কি আলাদা হবে? 250 ml এর ঘনমাত্রা আর 10 ml এর ঘনমাত্রা কি সেম হবে না আলাদা হবে? এইটুকু বলেন। কারণ এক গ্লাস পানি, মনে করেন এটা একটা গ্লাস, এক গ্লাস পানি থেকে আমি ওখান থেকে অল্প ঢেলে নিলাম। তাহলে এই যে গ্লাসটা, এই গ্লাসটা মনে করেন এটা একটা গ্লাস, এই গ্লাস থেকে আমি এই জায়গায় অল্প একটু পানি ঢেলে নিলাম। তাহলে এই গ্লাসের পানির ঘনমাত্রা আর এই গ্লাসে যেটুকু ঢাললাম ঘনমাত্রা কি আলাদা না সেম? এইটুকু বলেন, এইটুকু জাস্ট বলেন, এইটুকু জাস্ট বলেন, তাতেই হবে। ঘনমাত্রা কি সেম হবে না ডিফারেন্ট হবে? একটু বলেন। সেম হবে, ভেরি গুড, সেম হবে। আচ্ছা, তাহলে এই যে ঘনমাত্রাটা আসছে, তাহলে এই 10 ml এর ঘনমাত্রাটার হচ্ছে S ইজ ইকুয়াল টু, এই 10 ml এর জন্য ঘনমাত্রা হচ্ছে 0.1 m। অবশ্যই এটা, কথা বুঝেন, অবশ্যই এটা। এখন আসেন, তাহলে ভাইয়া পরের ম্যাথটা আসেন। 10 ml কে সম্পূর্ণরূপে প্রশমিত করতে এত ml HCl প্রয়োজন। তাহলে আবার কি এটা কার ঘনমাত্রা? সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা। তাহলে সোডিয়াম কার্বনেট আবার রিঅ্যাকশন করেন, Na2CO3 প্লাস HCl, দেন আসে NaCl প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস H2। তাহলে এখানে হাইড্রোজেন দুইটা আছে, তার মানে এখানে হাইড্রোজেন দুইটা দেন, এখানে সোডিয়াম দুইটা আছে, এখানে সোডিয়াম দুইটা দেন, হয়ে গেল। এখন আবার সেম সোডিয়াম কার্বনেটের আমার ভ্যালু দেয়া আছে আর HCl এর ভ্যালু দেয়া আছে, কারণ HCl এরই আমার মোলার ঘনমাত্রা নির্ণয় করতে বলেছে। সম্পর্কটা আমার আমার এর সাথে সেম প্রসেস। এটাকে আমি 1 ধরলাম, এটাকে আমি 2 ধরলাম, শেষ। এইটুকু মনে রাখেন, এটাকে 1 ধরলাম, এটাকে 2। তাহলে N1 ডিভাইডেড বাই N2 ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 2। এখন দেখেন এখানে কার কার ভ্যালু দেয়া আছে, যেহেতু প্রশমিত, যেহেতু এই জায়গা থেকে আমি ঘনমাত্রা বের করছি, তাহলে এই ভ্যালুগুলো আমার আর কাজে লাগতেছে না। এই জায়গায় আমি কাজ করব 10 ml আর এত m নিয়ে, ঠিক আছে, এত মোলার নিয়ে। তাহলে V1 S1 ডিভাইডেড বাই V2, লিখতেছে না কেন? V2 S2 is equal to 1/2। তাহলে আমরা এখানে H2 টা বের করে নেবেন, ক্যালকুলেশন করেন। H2 দেখেন ক্যালকুলেশন করলে 0.19 মোলার আসে। ক্যালকুলেশন করলে দেখেন 0.19 মোলার আসে।
এটা বোঝা গেছে? এইবার বোঝা গেছে? ঠিক আছে, যান পরের কাছে চলে আসি ভাইয়া। ঘনমাত্রা রিলেটেড ম্যাথ ভাইয়া, দেখেন ঘনমাত্রা রিলেটেড ম্যাথ, ঘনমাত্রা রিলেটেড ম্যাথের আগে আমি কয়েকটা সূত্র লিখে দিব ভাইয়া, একটু দেখেন। ঘনমাত্রা রিলেটেড ম্যাথের আগে আমি কয়েকটা সূত্র লিখে দিব, একটু দেখেন। Vs is equal to W by M, এই একটা সূত্র থাকতে পারে যদি ঘনমাত্রা দেয়া থাকে। তারপরে আপনার এরকম থাকতে পারে V ইন্টু পার্সেন্ট ইন্টু 10 ডিভাইডেড বাই M is equal to W by M। ভাইয়া এই সূত্রটা কখন করব আমরা? ভাইয়া এই সূত্রটা কখন করব? এই সূত্রটা আমরা তখন করব যখন দেখবেন, আবার বলি, এই সূত্রটা আমরা তখন করব যখন ঘনমাত্রা দেয়া না থাকে, ঘনমাত্রা দেয়া থাকবে না, ঘনমাত্রা দেয়া থাকবে না, থাকবে না, কিন্তু পার্সেন্ট দেয়া থাকবে, কিন্তু পার্সেন্ট দেয়া থাকবে, পার্সেন্ট দেয়া থাকবে। তাহলে আপনাকে অবশ্যই এটা বুঝতে হবে যে ঘনমাত্রা এখানে দেয়া নাই কিন্তু পার্সেন্ট দেয়া আছে। যদি এরকম ভাবে করেন সেই ক্ষেত্রে আপনি এই সূত্রটা ব্যবহার করতে পারবেন। এখন চলে আসেন ভাইয়া, বলা হয়েছে এখানে ভি এর মান, ভি হচ্ছে 500 ml, আমি অবশ্যই বলছি ভি অলওয়েজ লিটারে নিতে হবে। এটা হচ্ছে আমার এস এর মান দেয়া আছে। সোডিয়াম হাইড্রোক্সাইড আমি এম এর মান অটোমেটিক্যালি জানি। দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ চাইছে, পরিমাণ মানে ভাইয়া ডাব্লিউ চেয়েছে, পরিমাণ মানে কি চেয়েছে ভাইয়া? ডাব্লিউ চেয়েছে। তাহলে মানে আমার সূত্রটা কি দাঁড়ায়? ডাব্লিউ বাই এম ইজ ইকুয়াল টু হচ্ছে ভিএস। তাহলে এখানে ভি অবশ্যই আমি কিসে নিব? লিটারে। তাহলে এটা অবশ্যই 0.5 লিটারে নিতে হবে। তাহলে এখন চলে আসি, ডাব্লিউ এর মান আমি বের করব, ভি এর মান হচ্ছে 0.5, এস এর মান হচ্ছে 0.2, এম এর মান হচ্ছে 40। ক্যালকুলেশন করেন কত আসে দেখেন, ক্যালকুলেশন করেন কত আসে দেখেন। ভাইয়া এখন বলেন ভাইয়া একটা হ্যান্ড ক্যালকুলেশন দেখান তো ভাইয়া। হ্যাঁ, হ্যান্ড ক্যালকুলেশন আমি খুবই সহজে দেখাচ্ছি। 0.5 মানে হচ্ছে হাফ, 2 মানে হচ্ছে 2/10, 0.2 মানে 2/10 ইনটু হচ্ছে 40। তার মানে এইটা কাটলে আমার 4 আসতেছে। আর 0.5 মানে কত? 1/2 ইনটু হচ্ছে 2 ইনটু হচ্ছে 4। তার মানে এইটা কাটেন, আলটিমেটলি আসতেছে 4 গ্রাম। এখানে 4 গ্রাম পাওয়া গেল। এখানে কি পাওয়া গেছে? 4 গ্রাম। ভাইয়া 4 গ্রাম কি? এই যে 4 গ্রাম কে যদি আপনি 500 ml এর মধ্যে আপনি মেশান 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে, তাহলে এর ঘনমাত্রা দাঁড়াবে 0.2 m। কথা বুঝছেন? 0.2 m এর ঘনমাত্রাটা দাঁড়ায় যাবে। কথা ক্লিয়ার? 4 গুড, ভেরি গুড। চলে আসেন, এখন বলা হয়েছে যে 4.9 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড হতে কত ml ডেসিমোলার। ভাইয়া এখানে কিন্তু ডিরেক্ট ঘনমাত্রা দেয়া নাই, এখানে আপনার ঘনমাত্রার নাম উল্লেখ করে দিচ্ছে। বিভিন্ন ধরনের মোলার দ্রবণ আছে না, মোলার দ্রবণের ঘনমাত্রা, যেমন মোলার দ্রবণ মানে 1 ধরি, সেমিমোলার, সেন্টিমোলার, ডেসিমোলার। তাহলে ডেসিমোলার ঘনমাত্রাই আমার দেয়া আছে 0.1 m, এটা আমরা জানি। বলছে কত ml ডেসিমোলার দ্রবণ প্রস্তুত করা যাবে, তাহলে ভি এর মানটা আমার বের করতে হবে। এখানে আমার ডাব্লিউ এর মান দেয়া, আমি এম এর মানটা এখান থেকে জানি। তার মানে আমার সূত্র সেম দাঁড়াচ্ছে, ডাব্লিউ বাই এম ইজ ইকুয়াল টু হচ্ছে ভিএস। আবারও বলি, ডাব্লিউ বাই এম ইকুয়াল টু ভিএস। তাহলে এখন দেখেন ডাব্লিউ এর মান কত আসতেছে? 4.9। এম এর মান কত আসতেছে? 40। ভি এর মান আমি জানি না, এস এর মান হচ্ছে 0.1। চলে আসে, তাহলে 4.9 40। ভাইয়া ভি এর মান আমাকে বের করতে হবে, ভাইয়া ভালো করে বুঝবেন, ভি এর মানটা বের করতে হবে। কত আসে বলেন তো? কত আসে বলেন তো? কত আসে বলেন? ডিভাইডেড বাই 40, কত আসে একটু কমেন্টে জানান, কত আসে? কত আসে একটু বলি, কত আসে? তোমার কত আসতেছে? কত আসে তাড়াতাড়ি জানাও। দেখো এইটার ভি এর মানটা আসবে হচ্ছে 1.225 মিলি লিটার। ভালো করে বুঝেন। এখন দেখেন ভাইয়া এটা কিভাবে করব, কথা বুঝেন ভাইয়া, এটা কিভাবে করব। এখন দেখেন 49, ভালো করে বুঝেন, 49 ডিভাইডেড বাই হচ্ছে 4.9, সরি 4.9 ডিভাইডেড বাই 40, ভি ইনটু হচ্ছে 1 ডিভাইডেড বাই 10, 1 ডিভাইডেড বাই 10। তার মানে 10 আর এটা কাটেন,
তার মানে উপরে আসে 4.9 ডিভাইডেড বাই হচ্ছে 4 ইজ ইকুয়াল টু বি। এখন দেখেন এটা 4.9 মানে কত ভাইয়া, 5 ধরাই যায়। আপনাকে হ্যান্ড ক্যালকুলেশন শিখতে হলে অ্যাপ্রক্সিমেশন ভ্যালু গুলো জানতেই হবে, অ্যাপ্রক্সিমেশন ভ্যালু করতেই হবে আপনাকে। তার মানে উপরেরটাকে আমি 5 ধরে নিব, নিচেরটাকে আমি 4 ধরে নিব। ঠিক আছে, নিচেরটা 4ই ছিল, উপরেরটাকে 5 ধরে নিব, তার মানে ভি আসবে, দেন 4 কে 5 দ্বারা গুণ করলে আসে কত, 1.225 আসবে ইকুয়াল টু ভি। যদি বলে কত এমএল চাইছে, আর আমি এখানে এটা বের করছি হচ্ছে লিটারে, এটা আমি বের করছি লিটারে, তাহলে 1000 দিয়ে গুণ করেন কত আসে, 1000 দিয়ে গুণ করেন কত আসে দেখেন, 1225। 1000 দিয়ে গুণ করেন, তাহলে এটা তো আমার লিটারে আসছে, কারণ আমি এখানে কিন্তু মিলিলিটারে বের করি নাই। কারণ কি ভাইয়া, কিভাবে বুঝবেন, এই এস এর যে মানটা আছে, এস এর মানটা আমি নিছিলাম মোল পার লিটারে। আবারও বলি, এস এর মানটা আমি নিছিলাম মোল পার লিটারে। এস এর মানটা যেহেতু মোল পার লিটারে নিছি, যেহেতু এটা লিটার আছে, তার মানে অবশ্যই ভি এর মানটা লিটারে আসবে। তার মানে 1000 দিয়ে গুণ করেন কত আসে, 1225 লিটার। এইটা হচ্ছে আমার ভি বা আয়তন। কথা বুঝে গেছে? চলে আসেন লঘুকরণ। লঘুকরণ মানে ভাইয়া পাতলা করা, লঘুকরণ মানেই ভাইয়া পাতলা করা। আবারও বলি, পাতলা করা। কিভাবে পাতলা করবেন, পানি মিশিয়ে, পানি মিশিয়ে। আবারও শোনেন, লঘুকরণ মানেই ভাইয়া হচ্ছে পাতলা করা। চলে আসেন কি বলছে, বলছে 500 ml, ভালো করে বুঝেন, 500 ml 3M অ্যাসিডের সাথে কি পরিমাণ পানি মিশ্রিত করলে। আবারও শোনেন, এই জায়গায় প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট। কি পরিমাণ পানি মিশ্রিত করলে অ্যাসিডের ঘনমাত্রা 1m হবে, অ্যাসিডের ঘনমাত্রা 1m হবে। কথাটা ভালো মতো বুঝবেন, অ্যাসিডের ঘনমাত্রা 1 মোলার হবে। এখন দেখেন একটাই অ্যাসিড বলছে, তার মানে এখানে কোনো প্রকার আলাদা কোনো কম্পাউন্ড নেই, তার মানে এখানে রিয়াকশন হচ্ছে না, এখানে রিয়াকশন হচ্ছে না। তার মানে এটাকে আমি V1 ধরলাম, এটাকে আমি S1 ধরলাম। এখানে কি পরিমাণ পানি মিশ্রিত করলে আমার V2 হবে, যেহেতু S2 আমার দেয়া আছে, আমার V2টা বের করে নিতে হবে। কথা বুঝেন, V2টা আমাকে বের করে নিতে হবে। তার মানে আপনি কিভাবে করবেন, V1S1 is equal to V2S2। এটাই হচ্ছে লঘুকরণের সূত্র। যদি আপনাকে বলে যে দ্রবণের লঘুকরণের সূত্র নিচের কোনটি, দ্রবণের লঘুকরণের সূত্র নিচের কোনটি, এটাই লঘুকরণের সূত্র। যদি রিয়াকশন দিয়ে থাকে, আবারও শোনেন, যদি রিয়াকশন সহ লঘুকরণের সূত্র থাকে, তাহলে N1 ডিভাইডেড বাই N2 ইজ ইকুয়াল টু A বাই B, এদের মোল সংখ্যা। সেম ভাবে আপনি এই জায়গাটাতেও করবেন, V1S1 ডিভাইডেড বাই V2S2 ইকুয়াল টু A বাই B, যেটা অলরেডি আমরা করে আসছি। এটা রিয়াকশন সহ লঘুকরণের সূত্র, এটা রিয়াকশন সহ লঘুকরণের সূত্র। এখন চলে আসেন, তাহলে কি আসে, V1S1। আবারও শোনেন, V1S1, কথাটা বুঝেন, তাহলে V1 এর মান কত ভাইয়া, V1 এর মান হচ্ছে 500, S1 এর মান হচ্ছে 3, V2 এর মান কত ভাইয়া, V2 এর মান আমি জানি না, S2 এর মান হচ্ছে 1। এখন দেখেন কি আসে, 3 5 1500, তাহলে V2 এর মান আসবে হচ্ছে 1500 ml। এটা হচ্ছে 1500 ml টোটাল পানিটা, কিন্তু বলছে কি পরিমাণ পানি মিশ্রিত করলে, কি পরিমাণ পানি মিশ্রিত করলে, অথবা এমন যদি বলে যে কি পরিমাণ পানি যোগ করলে। কথা বুঝেন, এরকম যদি থাকে, কি পরিমাণ যোগ করলে বা কি পরিমাণ মিশ্রিত করলে, কি পরিমাণ যোগ করলে, কি পরিমাণ পানি যোগ করলে, অথবা কি পরিমাণ পানি মিশ্রিত করলে, মিশ্রিত করলে, এই টাইপের যদি ওয়ার্ড থাকে বা এই টাইপের যদি ওয়ার্ড থেকে থাকে, তাহলে অবশ্যই কি পরিমাণ পানি যোগ করলে অথবা কি পরিমাণ পানি মিশ্রিত করলে যদি এরকম ওয়ার্ড থাকে, তাহলে অবশ্যই আপনাকে লিখতে হবে যে পানি যোগ করতে হবে। আপনার এখানে কিন্তু দুইটা অপশনই দেওয়া থাকবে, 1500 মাইনাস 500। এটা কি ভাইয়া, ml, যেহেতু এটা আমি ml দুইটাই সেম করছি, এটা ml মিলিলিটার।
তাহলে 1000 মিলিলিটার। That's it. চলে আসেন এই ম্যাথটা দেখি। বলা হয়েছে একটি পাত্রে এত এম সোডিয়াম কার্বনেটের দ্রবণ আছে। আবার বলি একটা পাত্রে এত এম সোডিয়াম কার্বনেটের দ্রবণ আছে, তার মানে আমি এটাকে S1 ধরে নিলাম। দ্রবণ আছে, আপনি একটা করে লাইন পড়েন, একটা করে ম্যাথ করেন, তাহলেই হবে। একই দ্রবণ থেকে তুমি কিভাবে এত এম ও এত এম ঘনমাত্রার দ্রবণ প্রস্তুত করবে, এখন বলেন। এইটা একটা ক্যাচার, এটা বলেন কিভাবে করবেন, বলতে পারবেন? বলতে পারবেন এটা কিভাবে করবেন? দেখেন, আমি আবারও বলি, এখানে বলা হয়েছে যে এত এম সোডিয়াম কার্বনেট এর একটি দ্রবণ আছে। এখন এই দ্রবণটাকে একটা পাত্রে এত মোলার দ্রবণ আছে, তার মানে এখন আপনি কিভাবে বুঝতে পারবেন যে এই জায়গায় আমার ঘন কত, এই জায়গায় একটা আপনার প্রবলেম আছে, এই জায়গাটার ইরোর আছে, এই জায়গায় ভি দেয়া নেই। এই জায়গায় কিন্তু ভি দেয়া নেই, তাহলে ভিটা কিভাবে কি করবেন বলেন, বলতে পারবেন? কেউ এনিওয়ান? এনিওয়ান? আচ্ছা, যখন এটা দেয়া নেই ভি, তাহলে এখন ভি হচ্ছে 1 লিটার ধরে নিতে পারি না? ধরে নিতে পারি কিনা? বা এটা আপনি 1 লিটার না ধরেন, এটা ভিটা আপনি 10 ml ধরে করেন, দেখেন দেখি 10 ml ধরে করে, দেয়া নেই, তাহলে ভিটা আপনি ধরে নেন যে একটা পাত্রে 10 ml ধরে করেন, 10 ml ধরেন, 10 ml ধরে করেন, যেহেতু ভি দেয়া নেই 1 লিটার ধরলে এটা আসার কথা না, দেয়া নেই, এটা 10 লিটার ধরেন। চলে আসেন, তাহলে দেখেন এখানে আমার ভিও দেয়া, তাহলে V1 S1 10 লিটার ধরেন। V1 ইকুয়াল টু V2 ধরা যায় না, V1 ইকুয়াল টু V2 ধরতে পারবা না, V1 ইকুয়াল টু V2 ধরতে পারবা না, কারণ কি জানো, ওই V2 টাই তো চেঞ্জ হয়। V1 ইকুয়াল টু V2 ধরলে এটা একদম ডাটা, মানে গাজর হলে এটা ম্যাথ হয়ে যাবে। ঠিক আছে, ভিটা এটা দেয়া ছিল, এটা মানে আমার প্রশ্নের ইরো ছিল, 10 ml ধরে নেন। চলে আসেন, তাহলে V1 S1 is equal to V2 S2, তাহলে আপনাকে বলছে এত এম দ্রবণের ঘনমাত্রা তৈরি করবে। এই দ্রবণ থেকে তুমি কিভাবে এত মোলার দ্রবণের ঘনমাত্রা তৈরি করবে, এখন চলে আসেন। তার মানে এই জায়গাটাতে আমার V1 ছিল হচ্ছে 10, S1 ছিল হচ্ছে 0.27, V2 এর মান আমি জানি না, S2 এর মান হচ্ছে 0.15, তার মানে আমার V2 এর মান আসতেছে 18 ml, 18 ml। এখন দেখেন দ্রবণ তৈরি করবে, তার মানে এই 10 ml এর মধ্যে আরো এক্সট্রা পানি যোগ করতে হবে, এক্সট্রা পানি যোগ করতে হবে, এক্সট্রা পানি যোগ করতে হবে 8 ml। এটা গেল ফার্স্ট ইস্যু, এটা গেল ফার্স্ট ইস্যু। সেকেন্ড ইস্যুতে আসি, এটা গেল ফার্স্ট ইস্যু, সেকেন্ড ইস্যুতে আসেন। আচ্ছা, সেকেন্ড ইস্যুতে কি বলছে, এইটাও সেম ভাবে করেন, V1 S1 is equal to V3 S3। যেহেতু এই দ্রবণ থেকে আমি এই দ্রবণটা বানাবো, কথা বুঝেন, এই জায়গায় একটা ট্রিক্স আছে, এটা একটু বোঝার চেষ্টা করেন। তাহলে V1 এর মান কত ভাইয়া, 10 ml, S1 এর মান হচ্ছে 0.27 is equal to V3 এর মান আমি জানি না, S3 এর মান আমি জানি হচ্ছে 0.3। এখন তো ক্যালকুলেশন করেন তো কত আসে, 2.7 ভাগ 0.3, এখানে V3 এর মান আসবে হচ্ছে 9 ml। এই জায়গাটাতেই ট্রিক্স, এই জায়গাটাতেই ট্রিক্স।
এখন দেখেন এখানে 9 ml, আগেই ছিল আমার 10 ml, আগেই ছিল আমার 10 ml, কিন্তু এখানে আমার 9 ml লাগবে যদি এইটাকে আমি কি করতে চাই 0.3 m। তখন কি করতে হবে জানেন? কিছুই না, এই যে আদি আয়তনকে তাপ দিতে হবে, আদি আয়তনকে তাপ দিতে হবে, তাপ দিয়ে 1 ml কমাতে হবে, 1 ml কমাতে হবে, শেষ। কথা বুঝছেন? আদি আয়তনকে তাপ দিয়ে 1 ml কমাতে হবে। এটা একটা মজার বিষয় ছিল যে আপনারা এই জিনিসটা হয়তো বা জানবেন না যে আদি আয়তনকে তাপ দিয়ে যে কমাতে হতে পারে 1 ml, সেটা কিন্তু আপনার জানা নাও থাকতে পারে। কথা বুঝতে পেরেছেন? চলে আসেন, এইখানে একটা মজার বিষয় আছে। যখন দেখবেন একাধিক একাধিক অ্যাসিড থাকে, একাধিক অ্যাসিড মিশ্রণের ঘনমাত্রা নির্ণয়, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, একটু বুঝবেন যে একাধিক অ্যাসিড নির্ণয়ের ঘনমাত্রা নির্ণয়। আচ্ছা, কি উপকার হচ্ছে? ক্লাসগুলোতে উপকার মনে হচ্ছে? চলে আসেন, এখানে দুইটা কেস ওয়ান, কেস ওয়ানে কি বলছে একটু বুঝেন। কেস ওয়ান হচ্ছে যদি অ্যাসিড, ভালো করে বুঝেন, যদি অ্যাসিড গুলো সেম হয় তাহলে, অ্যাসিড গুলো সেম হইলে তাহলে আমার সূত্র কি দাঁড়ায়? ভি টোটাল এস টোটাল ইকুয়াল টু V1 S1 প্লাস V2 S2 প্লাস V3 S3 প্লাস যতগুলা থাকে, যতগুলা থাকে, যতগুলা থাকে, কথা বুঝবেন। এখন ভি টোটাল এস টোটাল কখন হবে? যখন দেখবো যে একাধিক অ্যাসিডের মিশ্রণের ঘনমাত্রা নির্ণয় করতে বলছে। এখন দেখেন যদি অ্যাসিড গুলো সেম হয়, যেমন দেখেন এই জায়গাটাতে দেখেন H2SO4, এটাও H2SO4, এটাও H2SO4, এর মানেটা কি দাঁড়াচ্ছে? এর মানেটা দাঁড়াচ্ছে যে এই জায়গায় আমার তুল্য সংখ্যাটা সবার সেম, এখানে তুল্য সংখ্যার কোনো খিচুড়ি নাই। যদি কেস 2 এ আসেন, মুশফিক ভাই আসছে দেখি, হ্যাঁ দেখেন কেস 2 এ চলে আসেন, মুশফিক ভাই এখনই ক্লাস নিয়ে আসলো আমাদের। দেখেন কেস 2 এ চলে আসেন। কেস 2 যদি ভিন্ন অ্যাসিড হয়, যদি ভিন্ন অ্যাসিড হয়, লাইক একটা HCl, একটা H2SO4, একটা HNO3, আরেকটা H3PO4, জাস্ট লাইক যে তাদের, ভালো ভালো করে বুঝেন, তাদের এক একজনের তুল্য সংখ্যা এক এক রকম, তাদের এক একজনের তুল্য সংখ্যা এক এক রকম। যদি এরকম হয় তখন সেই ক্ষেত্রে ভি টোটাল এস টোটাল, এটাকে যদি আমি 1 নাম্বার অ্যাসিড ধরি, এটাকে যদি আমি 2 নাম্বার অ্যাসিড ধরি, এটাকে আমি 3 নাম্বার অ্যাসিড ধরি, এটাকে আমি 4 নাম্বার অ্যাসিড ধরি, তখন সেই ক্ষেত্রে কি করবেন? E1 V1 S1 এটা 1 নাম্বার অ্যাসিডের জন্য, প্লাস E2 V2 S2 প্লাস E3 V3 S3 প্লাস এভাবে E4 V4 S4। এইটা হচ্ছে আমার যদি অ্যাসিড গুলো ভিন্ন হয়, কথাগুলো বুঝবেন, অ্যাসিড গুলো ভিন্ন হয়। এখন চলে আসেন যে একাধিক অ্যাসিডের মিশ্রণ, অবশ্যই এটা। এখন দেখেন কি বলা হয়েছে, এত ml এত H2SO4, এত ml এত H2SO4, 10 ml এত H2SO4 দ্রবণে সংরক্ষিত আছে। দ্রবণদ্বয়কে নিশ্চিত করে 250 ml মাপন ফ্লাক্সে প্রয়োজনীয় পানি যোগে, প্রয়োজনীয় পানি যোগে 250 ml দ্রবণ তৈরি করা হলো। উক্ত দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করো। আবার বলি উক্ত দ্রবণের ঘনমাত্রা আমাকে নির্ণয় করতে বলেছে। তার মানে আমার টোটালটা কি দাঁড়ায়? ভি টোটাল, যেহেতু সেম পরিমাণ সেম অ্যাসিড, আবারও বলি অ্যাসিড গুলো সেম ছিল, একটু ওয়েট, একটু ওয়েট করেন।
দেখেন তাহলে এখানে আমার টোটালটা কি দাঁড়াচ্ছে, ভি টোটাল এস টোটাল ইকুয়াল টু করেন, ভি টোটাল এস টোটাল ইকুয়াল টু V1 S1 V2 S2 করতে থাকেন। এটা তো ডিস্টার্ব দিচ্ছে, দেখেন V2 S2 প্লাস V3 S3। আচ্ছা দেখেন এটা একটু মিশে গেছে। ঠিক আছে, এখন দেখেন V3 S3, এখন দেখেন এইখানে ভি টোটালের মান কত, ভি টোটালের মান হচ্ছে 250 ml, আবারও শোনেন ভি টোটালের মানটা হচ্ছে 250 ml, আর এস টোটাল আমার বের করতে হবে। তার মানে আমার টোটাল এস টোটালটা কত আসে, এস টোটাল V1 S1 এর মান বসান 40, মানটা বসান 40 ইন্টু 0.5 প্লাস V2 এর মান হচ্ছে 35 ইন্টু হচ্ছে 2, 35 ইন্টু 2 প্লাস V3 S3 এর মান হচ্ছে 10, আর টোটাল ভি টোটালের মান হচ্ছে 250 ml, তার মানে 0.25 লিটার, 0.25 লিটার। দেন এস টোটালের মানটা বের করেন, এস টোটালের টোটাল মানটা কত আসে, 0.4 আসবে। ভাইয়া এটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন হাতে করে দেখান। দেখেন 40-এর অর্ধেক হচ্ছে 20 যোগ 35 দুগুণে 70, একটু ওয়েট, দেখেন 35 দুগুণে 70 আর 10 টোটাল আসে 100, 0.25 দিয়ে ভাগ করেন কত আসে দেখেন, একটু দাঁড়ান। 0.4 আসছে, 70 যোগ 10, 10 ডিভাইডেড বাই হচ্ছে 0.25, তাহলে উপরে আসতেছে কত, 100 ডিভাইডেড বাই হচ্ছে কত, 0.25, 0.25। দেন এখান থেকে ক্যালকুলেশন করেন কত আসে দেখেন, তো 40 ছিল। আচ্ছা এই জায়গাটাতে একটা ভুল হয়েছে, এই জায়গায় 0.25 করা যাবে না, এখানে 250 লেখেন, কারণ আমি এগুলা এমএল এ নিছি, সবগুলাকে সবগুলাকে মিলিলিটারে নিছি, তার মানে এটাকে অবশ্যই আমাকে মিলিলিটারে নিতে হবে। এটা আমি একটা ভুল করেছি, এটা 250 লিখেন, 250 লিখেন, হ্যাঁ 250 দিয়ে ভাগ হবে, 250 দিয়ে ভাগ হবে। ঠিক আছে, এটা 250 দিয়ে ভাগ হবে, এই যে এটা 250 দিয়ে ভাগ হবে, হ্যাঁ এটা 250 দিয়ে ভাগ হবে। যদি লিটারে করেন তাহলে সবগুলাই লিটারে করিয়েন, 250 দিয়ে ভাগ হবে, সেই ক্ষেত্রে 0.4 আসছে না, হ্যাঁ 0.4 এমএল আসবে। এটা 250 দিয়ে ভাগ করবেন, এটা আমার ভুলে গেছে, কারণ সবগুলা মিলিলিটারে নিছেন, তাহলে অবশ্যই এটাও মিলিলিটারে নিতে হবে, কারণ মিলিলিটার মিলিলিটার এমনি কাটাকাটি যাবে। কথা বুঝছেন, কথা মনে হয় বোঝা গেছে। হ্যাঁ, আর যদি লিটার করেন তাহলে এগুলো লিটারে করতে হবে, যদি লিটার করেন এগুলো লিটারে করতে হবে, কোনো সমস্যা নেই। পরের ম্যাথে চলে আসেন, মোস্ট প্রবাবলি এটাই লাস্ট ম্যাথ আমাদের। আচ্ছা এটাই আমাদের হয়তো আজকের জন্য লাস্ট ম্যাথ। আমরা চলে আসি, এখানে পলভঙ্গি ব্যালেন্সের একটা হিসাব আছে। এখানে পলভঙ্গি ব্যালেন্স হচ্ছে আমি দুই প্রকারের একটা দেখাবো, আহ, একটা পলভঙ্গি ব্যালেন্স আর একটা হচ্ছে সার্টোরিয়াস ব্যালেন্স। আবারও শুনেন,
একটা পলভঙ্গি ব্যালেন্স আর একটা হচ্ছে সার্টোরিয়াস ব্যালেন্স। সার্টোরিয়াস ব্যালেন্স ভাইয়া, এই পলভঙ্গি ব্যালেন্স আর সার্টোরিয়াস ব্যালেন্সের মধ্যে পার্থক্যটা কি ভাইয়া? পার্থক্য একটাই, আমি একটু দেখাই। পলভঙ্গি ব্যালেন্স আর সার্টোরিয়াস ব্যালেন্সের মধ্যে পার্থক্য একটাই, যদি শূন্যটা কোনো একটা সাইডে থাকে, যদি শূন্য দাগ, যদি শূন্য দাগ সর্ববামে অথবা সর্বডানে থাকে, তাহলে সেটা হবে পলভঙ্গি ব্যালেন্স। এটা ধরার উপায় এটা, পলভঙ্গি ব্যালেন্স। যদি শূন্য দাগ মাঝখানে থাকে, আবার শোনেন, শূন্য দাগ যদি মাঝে থাকে, যদি মাঝে থাকে তাহলে সেটা সার্টোরিয়াস ব্যালেন্স। সার্টোরিয়াস ব্যালেন্স। আবার শোনেন, যদি শূন্য দাগ বামে থাকে, সেই ক্ষেত্রে বামে অথবা সর্বডানে এরকমও লেখা থাকে, তাহলে সেটাকে বলবো আমরা পলভঙ্গি ব্যালেন্স। যদি শূন্য দাগ মাঝে থাকে তাহলে সার্টোরিয়াস ব্যালেন্স বলবো। আচ্ছা, একটু আমরা স্লাইডের প্রথম স্লাইডে চলে যাব। এই যখনই আপনি শূন্য দাগ বামে অথবা ডানে থাকবে, আরেকটা শূন্য দাগ মাঝখানে থাকে, সেই ক্ষেত্রে রাইডার ধ্রুবক বের করার দুইটা সূত্র আছে। এই যে রাইডার ধ্রুবক, যদি সার্টোরিয়াস ব্যালেন্স বলেন তাহলে রাইডার ধ্রুবক বের করার হতে রাইডারের নিজস্ব ভর ডিভাইডেড বাই দাগ সংখ্যা। খুবই ইজি এটা রাইডার ধ্রুবক বের করার নিয়ম। যদি পলভঙ্গি ব্যালেন্সে বলে শূন্য দাগ মাঝখানে উল্লেখ থাকলে এটা সার্টোরিয়াস ব্যালেন্স, কথা বুঝেন, শূন্য দাগ মাঝে থাকবে এটা বললে এটা সার্টোরিয়াস ব্যালেন্স। বাট যখন শূন্য দাগ বামে অথবা ডানে থাকবে তখন কি করবেন? তখন এটা পলভঙ্গি ব্যালেন্স ধরে নিতে হবে। বা সর্বডানে 100 আছে এটা বললেও হয়, সর্বডানে 100 আছে, সর্বডানে 100 আছে এটা বললেও হয়। কিন্তু এই সার্টোরিয়াস ব্যালেন্সে দেখবেন 50টা ভাগ করা থাকে, এই শূন্য থেকে ডানে 50 ভাগ করা থাকে। তাহলে যখন দেখবেন যে রাইডার ধ্রুবক বের করার জন্য পলভঙ্গি ব্যালেন্স বলবে 2 দিয়ে গুণ করবেন, আর সার্টোরিয়াস ব্যালেন্সের ক্ষেত্রে 2 দিয়ে গুণ না করলেই চলবে। কথা ক্লিয়ার? কেন এগুলোর বেসিক আছে, বেসিক এখন শেখানোর আমার মনে হয় না প্রয়োজন আছে। আপাতত আমরা চলে আসি এইখানে। চলে আসেন, বলছে বিমের মাঝখানে, বিমের মাঝখানে শূন্য দাগ আছে। আবারও শুনেন, বিমের মাঝখানে শূন্য দাগ আছে। তাহলে বলেন তো এটা পলভঙ্গি ব্যালেন্স না সার্টোরিয়াস ব্যালেন্স? একটু বলেন তো, পলভঙ্গি ব্যালেন্স না সার্টোরিয়াস ব্যালেন্স? বিমের মাঝে, এখানে আবারও বলি দুইটা ওয়ার্ড, বিমের মাঝখানে শূন্য দাগ আছে। মাঝে যদি শূন্য দাগ থাকে তাহলে এটা কোন ব্যালেন্স, পলভঙ্গি না সার্টোরিয়াস? একটু কমেন্ট করে যাবেন, পলভঙ্গি না সার্টোরিয়াস? একটু কমেন্ট করে যাবেন। বিমের মাঝে কই কেউ তো নেই। সার্টোরিয়াস না পলভঙ্গি? আচ্ছা যাই হোক, আমি আর লেট না করি, এটা অবশ্যই সার্টোরিয়াস ব্যালেন্স, কারণ মাঝখানে শূন্য দাগ আছে। তাহলে দেখেন শূন্য দাগ আছে এবং বলা হয়েছে সর্বডান পর্যন্ত 50টি দাগ কাটা আছে। সর্বডান পর্যন্ত 50টি দাগ কাটা, আমি তো বললাম যে সর্বডানে 100টি যদি বলা থাকে তাহলে এটা অবশ্যই পলভঙ্গি ব্যালেন্স, আর সর্বডানে যদি 50টি দাগ কাটা থাকে এরকম টাইপের যদি বলে তাহলে এটা অবশ্যই সার্টোরিয়াস ব্যালেন্স। কথা বলছেন? তাহলে অবশ্যই এটা কি সার্টোরিয়াস ব্যালেন্স। এখন বলা হয়েছে আছে এরূপ ব্যালেন্সের রাইডার ধ্রুবকের মানও দেয়া আছে। রাইডারের ওজন কত? সেম ভাবে তাহলে আমরা কি করব, রাইডার ধ্রুবক, যেহেতু এটা সার্টোরিয়াস ব্যালেন্স, ইকুয়াল টু রাইডারের ভর, রাইডারের ভর ডিভাইডেড বাই মোট দাগ সংখ্যা। রাইডারের ভর ডিভাইডেড বাই মোট দাগ সংখ্যা। তাহলে এখন দেখেন টোটাল তাহলে কি দাঁড়ায়, আমার চাইছে রাইডারের ভর, আমার রাইডার ধ্রুবক দেয়া আছে 0.0001 গ্রাম। রাইডারের ভর আমি জানি না, মোট দাগ সংখ্যা হচ্ছে 50, রাইডারের ভরকে আমি x ধরলাম, মোট দাগ সংখ্যাকে আমি ধরলাম 50, তাহলে x ইকুয়াল টু আমরা বলতে পারি 50 ইন্টু 0.0001 গ্রাম।
ঠিক আছে, 50 × 0.000, ঠিক আছে, তাহলে আসে হচ্ছে 5 × 10⁻³ গ্রাম, যেটাকে আমরা 5 মিলিগ্রাম লিখতে পারি। সাধারণত রাইডারের ভর এটাই হয়, 5 মিলিগ্রাম অথবা 10 মিলিগ্রাম। রাইডারকে সাধারণত আমরা 5 মিলিগ্রাম অথবা 10 মিলিগ্রামের, ঠিক আছে, প্লাটিনাম অথবা অ্যালুমিনিয়ামের পেঁচানো তার হয় এই রাইডারগুলো, ঠিক আছে। এই ছিল আমাদের আজকের যে বিষয়বস্তু।